সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সকলেই ভালো আছো। বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে তোমরা আজ যা সেই বাড়িতে অবস্থান করছো, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে সহযোগিতা করছি। তারই ধারাবাহিকতায় আমি স্বপন কুমার মণ্ডল, প্রভাষক মনোবিজ্ঞান, মুন্সিগঞ্জ কলেজ ছাত্রীরা আজকে এই অনলাইন ক্লাসে শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসের পূর্বে আমি আরও কয়েকটা ক্লাস তোমাদের নিয়েছি। সেই ক্লাসগুলো আমি আশা করি তোমরা দেখার চেষ্টা করেছ। আমরা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক অত্যন্ত আন্তরিকতার সহিত এবং অত্যন্ত দক্ষতার সহিত আমাদের সকলেই এই ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে। তোমরা এর থেকে অনেক উপকার পাবে যদি ক্লাসগুলো দেখে থাকো। যাই হোক, আজকের ক্লাস আমরা যে বিষয় শুরু করব সেটা হচ্ছে, আজকে আমার পাঠ শিরোনাম আছে মনোবিজ্ঞান, বিজ্ঞান ও জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান। বিজ্ঞান ও জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান। এখন আমরা কোনো জিনিসকে যখন বিজ্ঞান বলি তখন তার কিছু বৈশিষ্ট্য বা তার কিছু বিশেষ ঘটনাবলী বা বিশেষ কিছুর সঙ্গে যুক্ত থাকতে হয়। শুধু কোনো বিষয়কে আমরা বিজ্ঞান বলতে পারি না। আমরা মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু ইতিপূর্বে ক্লাস নিয়েছিলাম সেখান থেকে আমরা দেখেছি মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞান। তাহলে আমরা বিগত ক্লাসে বলেছি মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞান। এখন মনোবিজ্ঞান আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞান যদি হয়, তাহলে আমাদের সামনে প্রশ্ন আসছে যে মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে কিনা, মনোবিজ্ঞানকে আমরা বিজ্ঞান বলতে পারি না। এই নিয়ে আমাদের আজকে ক্লাস। আমরা বিভিন্ন বিষয়কে বিজ্ঞান বলি, বিভিন্ন পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, এরকম বিভিন্ন বিজ্ঞান আছে যাকে আমরা বিজ্ঞান বলি। কিন্তু মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলতে গেলে আমাদের সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে হবে, তা নাহলে মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। তাহলে আমরা বিজ্ঞান মানে কি বলি? বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হল বিশেষ জ্ঞান। বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হল বিশেষ জ্ঞান। তাহলে যে কোনো বিশেষ শ্রেণী ঘটনা সম্পর্কে যথাযথ ও সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলা হয়। যে কোনো বিশেষ শ্রেণীর ঘটনা সম্পর্কে যথাযথ ও সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলা হয়। অর্থাৎ সুবিন্যস্ত ও সুপরিকল্পিত অবস্থায় কোনো বস্তু বা ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে আমরা যে জ্ঞান লাভ করি তাকে আমরা বিজ্ঞান বলে থাকি। সুবিন্যস্ত ও সুপরিকল্পিত অবস্থায় কোনো বস্তু বা ঘটনাকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে আমরা যে জ্ঞান লাভ করি তাকে বিজ্ঞান বলা হয়ে থাকে। এখন সেক্ষেত্রে আমরা দেখছি মনোবিজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করলে আমরা পাচ্ছি মনোবিজ্ঞান হলো আচরণ ও মানসিক প্রক্রিয়া বিজ্ঞান। এই আচরণকে পরীক্ষা নিরীক্ষা করা যায়, সেজন্য সুবিন্যস্ত এবং সুপরিকল্পিত অবস্থায় এই আচরণকে গবেষণা করা যায়, পরীক্ষা করা যায়। এই জন্য মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু ঠিক আছে বলে বিজ্ঞানীদের ধারণা। তাহলে আমরা মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু যদি ঠিক থাকে
তাহলে আমরা কোনো বিষয়ে বিজ্ঞান হতে গেলে কয়েকটি ঘটনার উপরে নির্ভর করতে হয়। কোনো বিষয়ে বিজ্ঞান হতে গেলে কয়েকটি ঘটনার উপরে নির্ভর করতে হয়। এক হলো বিষয়বস্তু। বিষয়বস্তু। খ হলো বিষয়বস্তু। খ হলো বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি। গ হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। তাহলে আমরা বলছি যে কোনো বিষয় বিজ্ঞান হতে গেলে চারটি ঘটনার উপরে নির্ভর করতে হয়। একটা হচ্ছে বিষয়বস্তু, দুই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, তিন হলো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, চার হলো প্রয়োগশীলতা। চার হচ্ছে প্রয়োগশীলতা। তাহলে আমরা দেখি যে মনোবিজ্ঞানের বিজ্ঞান আমরা বলতে পারছি কিনা। মনোবিজ্ঞানকে যদি আমরা বিজ্ঞান বলতে যাই তাহলে এই ঘটনাগুলো বা এই বিষয়গুলো মনোবিজ্ঞানের মূল বিষয়ের সঙ্গে যুক্ত আছে কিনা আমরা সেটা আলোচনা করব। বিজ্ঞান যে বস্তু বা ঘটনা অনুধান করে তা নিয়ম সাপেক্ষ। বিজ্ঞান যে বস্তু বা ঘটনা অনুধান করে তা হচ্ছে নিয়ম সাপেক্ষ। তাছাড়া বিজ্ঞানের বিষয়বস্তুর কতগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। বিজ্ঞানের বিষয়বস্তু, আমরা বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি, বলছে যে বিজ্ঞান যে বস্তু বা ঘটনা অনুধান করে তার নিয়ম সাপেক্ষ এবং বিজ্ঞানের বিষয়বস্তুর কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যগুলো কি? বিজ্ঞানের বিষয়বস্তুর বৈশিষ্ট্য হচ্ছে বিষয়বস্তু পর্যবেক্ষণযোগ্য হতে হবে। পর্যবেক্ষণযোগ্য। তাহলে বিজ্ঞানের বিষয়বস্তুকে পর্যবেক্ষণযোগ্য হতে হবে। দুই হচ্ছে বিজ্ঞানের বিষয়বস্তুকে একে অপরের সাথে ভাষার সাহায্যে প্রকাশ করা বা ভাষার সাহায্যে যোগাযোগ স্থাপন করতে পারে এরকম হতে হবে। ভাষার সাহায্যে যোগাযোগ স্থাপন, একে অপরের সাথে ভাষার সাহায্যে যোগাযোগ স্থাপন করা বা করতে হবে। তিন হচ্ছে প্রমাণযোগ্য হতে হবে। বিজ্ঞানের বিষয়বস্তু প্রমাণযোগ্য হতে হবে। তাহলে আমরা বিজ্ঞানের বিষয়বস্তুর ভিতরে কি পাচ্ছি? বিজ্ঞানের বিষয়বস্তু ভিতরে বিষয়বস্তু যেটা হবে সেটা পর্যবেক্ষণযোগ্য হবে, ভাষার সাহায্যে একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, আর তিন হলো প্রমাণযোগ্য হতে হবে। এক্ষেত্রে মনোবিজ্ঞানের বিষয়বস্তু আমরা যেটা পেয়েছি ইতিপূর্বে, সেগুলো মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। বিধান মনোবিজ্ঞানের বিষয়বস্তুর সাথে মনোবিজ্ঞানের যে বিষয়বস্তু সেটা বিজ্ঞানের সাথে সম্পর্কিত এবং এটা পর্যবেক্ষণযোগ্য, এটা প্রমাণযোগ্য। সেজন্য আমরা মনে করছি যে মনোবিজ্ঞানের বিষয়বস্তু ঠিক আছে। তাহলে আমরা বিজ্ঞান হতে গেলে প্রথম যে ধারা থাকতে হবে সেটা আমাদের কাছে ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞানের মূল পরিচয় হলো বৈজ্ঞানিক পদ্ধতি, বিষয়বস্তু নয়। বিজ্ঞানের বড় পরিচয় হলো বৈজ্ঞানিক পদ্ধতি, এর বিষয়বস্তু নয়। বিষয়বস্তু শুধু কোনো বিষয়কে বিজ্ঞান হিসেবে লাভ করতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজ্ঞানের বড় পরিচয় হলো বৈজ্ঞানিক পদ্ধতি, অর্থাৎ কোনো বিষয় বিজ্ঞানের নিয়ম কানুন অনুসরণ করে গবেষণা করা হচ্ছে কিনা বা বৈজ্ঞানিক নিয়ম কানুন মেনে চলছে কিনা। বৈজ্ঞানিক পদ্ধতি কতগুলো নীতির উপরে প্রতিষ্ঠিত।
এই বৈজ্ঞানিক পদ্ধতির যে কতগুলো নীতি আছে সেই নীতির উপরে বৈজ্ঞানিক পদ্ধতি প্রতিষ্ঠিত। এই নীতিগুলো হলো, আমরা যে নীতিগুলোর কথা বলছি সেগুলো এক নম্বর হলো কার্যকারী সংজ্ঞা। আমরা দুই নম্বর পয়েন্ট আলোচনা করছি বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি কতগুলো নীতির উপরে প্রতিষ্ঠিত। বৈজ্ঞানিক পদ্ধতির নীতিগুলো হলো, এক নম্বর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির এক নম্বর হচ্ছে কার্যকারী সংজ্ঞা। কার্যকরী সংজ্ঞা। কার্যকারী সংজ্ঞা, এখানে দেখা যাচ্ছে যে কোনো বিষয় যদি আগে নির্ধারণ করে না নেওয়া হয় তাহলে তা নিয়ে গবেষণা করা খুবই কষ্টসাধ্য। যদি কোনো বিষয়কে আমরা আগে থেকে নির্ধারণ করে তা নিয়ে গবেষণা শুরু করি তাহলে আমার সেটা গবেষণা করতে সুবিধা হয়। বিজ্ঞানীরা কোনো বিষয় যখন গবেষণা করেন তার সম্পর্কে প্রাথমিক একটা ধারণা নিয়ে থাকেন। এই ধারণা নিয়ে এই যে ধারণাটা তারা নিয়ে থাকেন সুস্পষ্টভাবে চিহ্নিত করে সহজে পর্যবেক্ষণ করে ব্যাখ্যা প্রদান করা হচ্ছে কার্যকারী সংজ্ঞা প্রদান করা। বিজ্ঞানীরা গবেষণা করার আগে এই বিষয়বস্তুটাকে নির্ধারণ করে থাকে। যদি বিষয়বস্তু নির্ধারণ না করে গবেষণা শুরু করেন তাহলে গবেষণা ফলাফল সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া কষ্টকর হয়ে যায়। আমরা এখানে মনোবিজ্ঞানের যে বিষয়বস্তুটা নিয়েছি, মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ সম্পর্কিত বিজ্ঞান। এটা আগে থেকেই আমাদের ধারণা করে নেওয়া হয়েছিল, সেজন্য আমাদের মনোবিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতির ভিতরে কার্যকারী সংজ্ঞা এখানে ঠিক আছে। দ্বিতীয় হলো ব্যক্তি নিরপেক্ষতা। দ্বিতীয় হচ্ছে ব্যক্তি নিরপেক্ষতা। অর্থাৎ নিরপেক্ষতা শব্দ অর্থ হচ্ছে কারো প্রতি সঠিকভাবে মূল্যায়ন করা। অর্থাৎ যেটা যেমন হওয়া উচিত বা যেটা যেমন হওয়াটাই স্বাভাবিক সেটাকে সেভাবেই দেখাটাই হচ্ছে নিরপেক্ষতা। কারো প্রতি টান না রেখে কোনো দিকে প্রভাবিত না হয়ে যদি আমরা কোনো গবেষণা কাজ বা ফলাফল বা কোনো কাজকর্মে যদি সহযোগিতা করতে পারি বা করে থাকি তাহলে সেটা ব্যক্তি নিরপেক্ষতা হবে। তা মনোবিজ্ঞানের ব্যক্তি নিরপেক্ষতা বলতে বোঝাচ্ছে যে মনোবিজ্ঞান যে গবেষণার মূল বিষয়বস্তু হচ্ছে প্রাণীর আচরণ। মনোবিজ্ঞানের গবেষণার মূল বিষয়বস্তু হচ্ছে প্রাণীর আচরণ। এখানে প্রাণীর আচরণ আমি যেমনভাবে দেখব আরেকজন ঠিক একইভাবে দেখবে, বিশ্বের অন্য অঞ্চল থেকেও আরেকজন ঠিক একইভাবে দেখবে। অর্থাৎ এখানে আমরা ব্যক্তি বিভিন্ন হলেও আমরা লক্ষ্য করছি প্রাণীর আচরণ। তাহলে এখানে দেখা যাচ্ছে প্রাণীর যে আচরণ সেটা আমাদের দ্বারা প্রভাবিত হচ্ছে না। অর্থাৎ এখানে মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তুর ভিতরে ব্যক্তি নিরপেক্ষতার বৈজ্ঞানিক পদ্ধতির যে নীতিটা সেটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি। কারণ ব্যক্তি নিরপেক্ষতা এখানে থাকছে এই কারণে যেখানে প্রাণীর আচরণ যুক্ত করা হয়েছে। 3 নম্বরে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো বিষয়কে বিজ্ঞান বলতে গেলে গবেষণা করতে হয়, আর গবেষণা করতে গেলে বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয়, বিভিন্ন পারিপার্শ্বিক পরিবেশ গবেষণা পরিবেশকে ব্যাঘাত সৃষ্টি করে। তাহলে আমি সুন্দরভাবে যদি গবেষণা কাজ করতে চাই, আমাকে যদি সুন্দরভাবে একটা গবেষণা শেষ করতে হয় তাহলে আমাকে একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আমাকে গবেষণা কার্যটা করতে হবে। এখানে নিয়ন্ত্রণ বলতে বোঝাচ্ছে পরীক্ষণের পরিবেশ নিয়ন্ত্রণ। পরীক্ষণের পরিবেশ নিয়ন্ত্রণ এই পদ্ধতিতে সাধারণত অনির্ভরশীল চাপ প্রয়োগ করে নির্ভরশীল চালে কি পরিবর্তন ঘটছে তা বিজ্ঞানীরা লক্ষ্য করে থাকেন। নিয়ন্ত্রণটা হচ্ছে পরীক্ষণের পরিবেশ নিয়ন্ত্রণ। আর এই পদ্ধতিতে যারা গবেষণা করছেন বিজ্ঞানীরা তারা দেখেন যে অনির্ভরশীল চল প্রয়োগ করে নির্ভরশীল চলে
কি ধরনের পরিবর্তন আসছে তারা এটা লক্ষ্য করে। আর কি নিয়ন্ত্রণ করে থাকে? বাহ্যিক পরিবেশ বা বাহ্যিক চল নিয়ন্ত্রণ করে থাকে। তোমরা আগামী ক্লাসগুলোতে হয়তো পাবে যে চল কত প্রকার, চলটা কি, এগুলো সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। একটা গবেষণায় 4 ধরনের চল আসতে পারে: অনির্ভরশীল চল, নির্ভরশীল চল, মধ্যবর্তী চল, বাহ্যিক চল। মূলত যারা গবেষণা করে তারা অনির্ভরশীল চল আর নির্ভরশীল চলের মধ্য নিয়েই থাকে। বাহ্যিক চল এবং মধ্যবর্তী চল এই দুটো চল নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তা আমরা নিয়ন্ত্রণ বলতে বোঝাচ্ছি পরীক্ষণের পরিবেশ নিয়ন্ত্রণ। আর পরীক্ষণের পরিবেশ নিয়ন্ত্রণ করতে গেলে বাইরের অনেক শব্দ, বাইরের আলো, বাইরের তাপমাত্রা, এই ধরনের অবাঞ্ছিত চল, এই ধরনের অবাঞ্ছিত বিষয় যা আমাদের গবেষণার বিষয়কে প্রভাবিত করতে পারে, যা আমাদের গবেষণার বিষয়কে ব্যাঘাত সৃষ্টি করতে পারে, এইগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে চল নিয়ন্ত্রণ। এগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে চল নিয়ন্ত্রণ। তারপরে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি। তাহলে আমরা একটা বিষয় বিজ্ঞান হতে গেলে বলেছে যে 4টি ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে হয়। সে 4টি আমরা এখানে আলোচনা করেছি। প্রথম পয়েন্ট আমরা আলোচনা করেছি, দ্বিতীয় পয়েন্ট নিয়ে আমাদের আলোচনা চলছে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতির আলোচনা করতে যে আমরা বলছি বৈজ্ঞানিক পদ্ধতির ভিতরে আরো কিছু ভাগ আছে, সেগুলো আমরা আলোচনা করতে গেলে কার্যকারী সংজ্ঞা, ব্যক্তি নিরপেক্ষতা, নিয়ন্ত্রণ, পুনরাবৃত্তি পর্যন্ত এসেছে। পুনরাবৃত্তি বলতে কি বোঝাচ্ছে? পুনরাবৃত্তি পুনরায় সৃষ্টি করা, পুনরায় আবৃত্তি করা, পুনরায় ব্যক্ত করা, পুনরায় সৃষ্টি করা, পুনরায় আবৃত্তি করা, পুনরায় ব্যক্ত করা কেন হচ্ছে পুনরাবৃত্তি। পূর্বে পরীক্ষিত কোনো বস্তু বা ঘটনাকে ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রিত পরিবেশে পুনরায় আবার সৃষ্টি করাকে বলা হচ্ছে পুনরাবৃত্তি। তাহলে আমরা যদি কোনো বিষয়ে, আমার গবেষণার বিষয়ে আমি যদি পুনরায় আবার সেটা নিয়ে গবেষণা করতে পারি, নিয়ন্ত্রিত পরিবেশে রেখে পুনরায় এই ঘটনাকে সৃষ্টি করতে পারি, এবং পুনরায় এই ঘটনাকে সৃষ্টি করে যদি ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করে যদি আমরা সেটা পুনরায় আবার পরিবেশের সৃষ্টি করে গবেষণা করতে পারি, তাহলে আমাদের বলা যাবে যে মনোবিজ্ঞানের বিষয়বস্তুর সঙ্গে এই ঘটনাগুলো মিল আছে। আমরা মনোবিজ্ঞানের যে সংজ্ঞার ভিতরে যে আচরণ এবং মানসিক প্রক্রিয়া পেয়েছি, সেটা আমরা পুনরাবৃত্তি ঘটিয়ে আমরা বারবার পুনরাবৃত্তি ঘটিয়ে আমরা এটা গবেষণা করতে পারি। তারপর হচ্ছে সাধারণীকরণ। তারপর হচ্ছে সাধারণীকরণ। অল্প সংখ্যার দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়াকে বলা হচ্ছে সাধারণীকরণ। অল্প সংখ্যার দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়াকে বলা হচ্ছে সাধারণীকরণ। অর্থাৎ আমাদের দেশে বা বিভিন্ন জায়গাতে যে গবেষণাগুলো করা হয়, অল্প সংখ্যার প্রাণী বা মানুষের উপরে গবেষণা করা হয়ে থাকে। এই অল্প সংখ্যার প্রাণী বা মানুষের গবেষণা বিষয়বস্তুকে গবেষণা করে যখন একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানো হয়, তখন সেই সিদ্ধান্তটা সমস্ত মানুষ বা প্রাণীর উপরে ফেলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের হয়তো 500 ছাত্র এবং 500 ছাত্রীর কোনো বিষয় নিয়ে গবেষণা করার পরে যদি সেই গবেষণা সারা বিশ্বে যদি গবেষণা করে আমাদের ফলাফলের সঙ্গে মিল থাকে, তাহলে আমরা বলে দিতে পারি ওই 500 ছাত্র বা ছাত্রীর গবেষণার ফলাফল থেকে বলে দিতে পারি যে বাংলাদেশের ছাত্রদের এবং ছাত্রীদের যে তফাৎটা আমরা লক্ষ্য করছি, সেই তফাৎটা আমরা বলে দিতে পারি যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের বুদ্ধি বেশি না ছাত্রীদের তুলনায় ছাত্রদের বুদ্ধি বেশি। আমরা 500 ছাত্র এবং 500 ছাত্রী নিয়ে যে গবেষণা করলাম, সেই ফলটা টোটাল বাংলাদেশের ছাত্র এবং ছাত্রীর উপরে ফেলে দিয়ে থাকে। এটা হচ্ছে সাধারণীকরণ। অল্প সংখ্যার দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়াকে বলা হচ্ছে সাধারণীকরণ। তা সাধারণীকরণের পরে আমরা আলোচনা করব যথার্থতা প্রমাণ। যথার্থতা প্রমাণ।
যথার্থতা প্রমাণ। যথার্থতা প্রমাণ বৈজ্ঞানিক পদ্ধতির বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যথার্থতা প্রমাণ। আমি যে বিষয়টা প্রমাণ করলাম সে বিষয়টা বিশ্বের অন্যান্য দেশের যে কোনো বিজ্ঞানী যে কোনো জায়গায় যদি একই ফলাফল পায় তাহলে এটা যথার্থ প্রমাণ হয়। অর্থাৎ আমি যা রেজাল্ট পেলাম আমার সেই গবেষণা যদি অন্য কেউ করেও ঠিক একই ফলাফল পেয়ে থাকে তাহলে তাকে আমরা যথার্থতা প্রমাণ বলব। এই যথার্থতা প্রমাণ যখনই সঠিক হবে তখনই আমার বিজ্ঞানের গবেষণাটা সঠিক হয়েছে বলে কিছুটা ধারণা করা থাকে। এগুলো নিয়ে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির কিছু ধারণা আমরা আলোচনা করলাম, যেগুলো মনোবিজ্ঞানের বিষয়বস্তুর ভিতরে যে মনোবিজ্ঞানের বিষয়বস্তু যাকে আমরা ধরেছি তার ভিতরে এই বিষয়গুলো সম্পৃক্ত আছে। 3 নম্বরে আমাদের আলোচনা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ তোমরা খেয়াল করো যে বিষয়বস্তু বৈজ্ঞানিক পদ্ধতি পরে আবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটা কেমন? পুরাতনকে বাদ দিয়ে নতুনকে গ্রহণ করা, অবাস্তবকে বাদ দিয়ে বাস্তবকে গ্রহণ করা, যাকে পরীক্ষা নিরীক্ষা করা যায় না তাকে বাদ দিয়ে যা পরীক্ষা নিরীক্ষা করা যায় করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায় তাকে গ্রহণ করা। যেমন কি? যেমন বলা হচ্ছে যে মনোবিজ্ঞানের প্রথম ধারণা ছিল মন বা আত্মা। মনোবিজ্ঞানের প্রথম ধারণা ছিল মন বা আত্মা। পরবর্তীতে যখন বিভিন্ন গবেষণা করে দেখা গেল যে মন বা আত্মাকে সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না, তখন মন বা আত্মাকে বাদ দিয়ে অনেক গবেষণার পরে সর্বশেষ চিন্তাভাবনা করা হয়েছিল মনোবিজ্ঞান হল মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধান। তাহলে আমরা পুরাতনকে বাদ দিলাম। পুরাতনকে কি বাদ দিলাম? মন বা আত্মাকে বাদ দিলাম। নতুনকে কি গ্রহণ করলাম? আচরণ ও মানসিক প্রক্রিয়া। তাহলে আমার বলা হচ্ছে যে কোনো বিষয় সম্পর্কে আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। যেটাকে পরীক্ষা নিরীক্ষা করা যায় না, পরীক্ষা নিরীক্ষা বহির্ভূত জ্ঞানকে না ধরে, পরীক্ষা নিরীক্ষা বহির্ভূত জ্ঞানকে না ধরে যে জ্ঞানকে পরীক্ষা নিরীক্ষা করে লব্ধ করা যায় বা যে জ্ঞানকে পরীক্ষা নিরীক্ষা করে অর্জন করা যায় সেগুলিকে গ্রহণ করা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। তাই বলা হচ্ছে পুরাতনকে বর্জন করে নতুনকে গ্রহণ করা এবং পরীক্ষা নিরীক্ষা বহির্ভূত কোনো জ্ঞানকে বর্জন করে পরীক্ষা নিরীক্ষার জন্য জ্ঞানকে গ্রহণ করাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। মনোবিজ্ঞান সেটা যথাযথভাবে গ্রহণ করেছে। কেন গ্রহণ করেছে? আত্মা এবং মনকে বাদ দিয়ে, আত্মা এবং মনকে বাদ দিয়ে মানসিক প্রক্রিয়া, আচরণ ও মানসিক প্রক্রিয়াকে গ্রহণ করেছে। তাহলে যেটা পরীক্ষা নিরীক্ষা করা যায় না সেটাকে বাদ দিয়ে যেটাকে পরীক্ষা নিরীক্ষা করা যায় সেটাকে গ্রহণ করেছে। তাহলে নিশ্চয়ই মনোবিজ্ঞানের বিজ্ঞানের ধাপগুলোর ভিতরে যে যে পদ্ধতিগুলো বা যে ধাপগুলো থাকতে হয় কোনো বিষয়ে বিজ্ঞান হতে গেলে সে ধাপগুলো পর্যায়ক্রমে পরপর মনোবিজ্ঞানের ভিতরে আসে। তারপর আছে প্রয়োগশীলতা। প্রয়োগশীলতা প্রয়োগশীলতা বলতে বোঝাচ্ছে ব্যবহার। প্রয়োগশীলতা বলতে বোঝাচ্ছে ব্যবহার। অর্থাৎ কোনো বিষয় শুধু বিজ্ঞান হলে হবে না, বিজ্ঞানে আবার ব্যবহারিক দিক থাকতে হবে। বিজ্ঞানকে মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। বিজ্ঞানের ব্যবহার যদি কোনো বিষয় যদি ব্যবহার না থাকে, ব্যবহারিক দিক যদি না থাকে তাহলে তাকে বিজ্ঞান বলা কষ্ট হয়ে যাবে। তা আমরা মনোবিজ্ঞানের বিভিন্ন বহুবিধ ব্যবহারিক দিক আমরা পেয়ে থাকি। শিল্প কারখানায় মনোবিজ্ঞান ব্যবহার হচ্ছে, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞান ব্যবহার হচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, অস্বাভাবিক আচরণের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে বিভিন্ন ক্ষেত্রে মনোবিজ্ঞানের ব্যবহার চারিদিকে ছড়িয়ে আছে। এই যে চারিদিকে মনোবিজ্ঞানের ব্যবহার ছড়িয়ে আছে, এ থেকে আমরা বলতে পারি যে মনোবিজ্ঞানের প্রয়োগ বা মনোবিজ্ঞানের ব্যবহার বা প্রয়োগশীলতা সারা সমাজে, সারা বিশ্বে ছড়িয়ে আছে। উপরোক্ত বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা কোনো বিষয়কে বিজ্ঞান বলতে গেলে যে ঘটনাগুলো, যে বিষয়গুলো বিজ্ঞানের ভিতরে
সম্পৃক্ত থাকতে হয় সেই বিষয়গুলো আমরা একে একে সবগুলোই আমরা লক্ষ্য করেছি। বিষয়বস্তু, বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও প্রয়োগশীলতা সম্পর্কে আলোচনা করে আমরা মনোবিজ্ঞানের যে ধারণাগুলো পেলাম সে অনুযায়ী আমরা মনোবিজ্ঞানকে নিঃসন্দেহে বিজ্ঞান বলতে পারি। এখন প্রশ্ন আছে, মনোবিজ্ঞানকে শুধু কি বিজ্ঞান বলবো? আমরা প্রথমে কিন্তু ক্লাসে একটু দূরে দিয়েছিলাম মনোবিজ্ঞান বিজ্ঞান ও জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে। এখানে আমরা যদি খেয়াল করি যে বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের স্থান আমাদের প্রমাণ হয়ে গেছে। বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানকে বিজ্ঞান বলতে গেলে যা যা প্রয়োজন সেটা আমরা কিন্তু এতক্ষণ ধরে প্রমাণ করার চেষ্টা করেছি। এখন বাকি রয়েছে যে মনোবিজ্ঞান জৈব সামাজিক বিজ্ঞান হিসেবে স্থান গ্রহণ করে আছে কিনা, তাহলে আমরা একটু আলোচনা করি। এছাড়া এই যে মনোবিজ্ঞানের যে আলোচ্য বিষয়ের ভিতরে আমরা দেখি যে মনোবিজ্ঞান জীবন্ত প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে। কেমন প্রাণীর আচরণ? এখানে প্রাণীর আচরণ লেখা আছে, আমরা তার আগে জীবন্ত কথাটা লিখলাম। জীবন্ত প্রাণীর আচরণ নিয়ে মনোবিজ্ঞান আলোচনা। তাহলে জীবন্ত প্রাণীর আচরণ নিয়ে যদি মনোবিজ্ঞান আলোচনা করে থাকে তাহলে মনোবিজ্ঞানকে আমরা কিন্তু জীব বিজ্ঞানের একটি অংশ করে থাকি। জীব বিজ্ঞানের একটি শাখা হিসেবে ধরে থাকি। মনোবিজ্ঞান জীবন্ত প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে থাকে বিধায় মনোবিজ্ঞানকে জীব বিজ্ঞানের একটি শাখা হিসেবে আমরা বা বিজ্ঞানীরা বলে থাকি। প্রাণীর আচরণ শুধু এই যে প্রাণীর আচরণ শুধু জৈবিক ঘটনাবলী দ্বারাই নিয়ন্ত্রিত নয় বা প্রভাবিত নয়। তাহলে আমরা মনোবিজ্ঞানকে আমরা প্রথমে বিজ্ঞান হিসেবে বললাম, তারপরে জীব বিজ্ঞানের ভিতরে গেলাম যে মনোবিজ্ঞানকে জীব বিজ্ঞান হিসেবে ধরে নেওয়া যায়। বাকি আছে সামাজিক বিজ্ঞান। এখন প্রাণীর আচরণ শুধু জৈবিক ঘটনাবলী দ্বারা প্রভাবিত হয় না, প্রাণীর আচরণ তার পারিপার্শ্বিক পরিবেশের দ্বারাও প্রভাবিত হয়ে থাকে বা নিয়ন্ত্রিত হয়ে থাকে। কেমন? বন্যপ্রাণী বন্য পরিবেশে লালিত পালিত হয়, তার আচরণ সেরকমই হয়। মানুষ সমাজে যারা বসবাস করে তাদের আচরণ আবার এই সমাজ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এই সমাজের কৃষ্টি, এই সমাজের আচার, এই সমাজের ব্যবহার, নিজের ব্যবহার অন্য দ্বারা প্রভাবিত এবং নিজের ব্যবহার অন্যকে প্রভাবিত করে, অন্যের ব্যবহার আবার নিজেকে প্রভাবিত করে। এভাবে সামাজিক রীতিনীতি, কৃষ্টি, অর্থনৈতিক অবস্থা মানুষের বিভিন্ন আচরণের উপরে প্রভাব ফেলে থাকে, যার ফলে একটা মানুষ সে যে স্থানে বসবাস করে সে স্থানের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত ঠিক সেরকম মানসিকতা কিংবা সেরকম পরিবেশগতভাবে সে গড়ে ওঠে। তা না হলে আমরা অনেক মানব শিশুকে বন্য পরিবেশ বা অন্যান্য পরিবেশ থেকে উদ্ধার করে দেখেছি, তাদের আচরণ এবং মানব সমাজের শিশুর আচরণ সেটাও মানব শিশু, এটাও মানব শিশু, আচরণের ভিতরে কিন্তু পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে মানুষের আচরণ বা বন্যপ্রাণীর আচরণ তার পরিবেশ দ্বারা প্রভাবিত বা তার পরিবেশ তার আচরণকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা সর্বশেষ এই কথাটাও আমাদের মেনে নিতে হবে যে পরিবেশ বা তার পাশাপাশি যে অবস্থাটা সেটা সমাজের সঙ্গে সম্পৃক্ত। এই সামাজিক পরিবেশ তাকে গড়ে ওঠার জন্য প্রভাবিত করবে, তাকে সঠিকভাবে গড়ে ওঠার জন্য তার সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য সামাজিক পরিবেশ তাকে সহযোগিতা করবে। সেজন্য মনোবিজ্ঞানকে একটি সামাজিক বিজ্ঞান হিসেবেও আমরা বলতে পারি। এখন এই মনোবিজ্ঞানের স্থান নিয়ে যে আলোচনা আমরা করছিলাম, প্রিয় শিক্ষার্থীরা তোমরা এতক্ষণ যে ক্লাসটা শুনছিলে তাতে তোমরা লক্ষ্য করেছ যে আমরা মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে প্রমাণ করেছি, আবার জীববিজ্ঞানের একটি শাখাও বলেছি, আবার একে সামাজিক বিজ্ঞানও বলছি। সেজন্য আমরা এক কথায় মনোবিজ্ঞানকে বিজ্ঞান ও জৈব সামাজিক বিজ্ঞান বলতে পারি। যাই হোক, আমরা
আজকে এই নিয়ে আমাদের আলোচ্য বিষয় ছিল। আমরা প্রতিনিয়ত অনলাইন ক্লাস করে যাচ্ছি তোমাদের পাশাপাশি থেকে। আশা করি তোমরা এই ক্লাসগুলো শোনার চেষ্টা করবে। আগামী ক্লাস সুন্দরভাবে তোমরা অংশগ্রহণ করবে। তোমরা সবাই সুস্থ থাকবে, রোগমুক্ত থাকবে এবং সরকার নির্দেশ মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, যতদূর সম্ভব বাইরে না যাওয়ার চেষ্টা করবে। তোমাদের সকলের মঙ্গল কামনা করে এখানেই আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।